শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নিরাপত্তার সাথে ঐক্যের একটা সম্পর্ক আছে, পারস্পরিক সম্পর্ক। নিরাপত্তা তখনই বিঘ্নিত হয় বা দুর্বল হয়ে যায় যখন ঐক্য দুর্বল হয়। এটি কেবলমাত্র ব্যক্তি, পরিবার কিংবা সমাজের ক্ষেত্রে নয়, রাষ্ট্রের ক্ষেত্রেও এটি সমভাবে প্রযোজ্য। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নিরাপত্তার স্বার্থে ঐক্য। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে যে বিষয়টি আমরা আলাপ করতে চাই, আজকের যে আলোচ্য বিষয় নিরাপত্তার স্বার্থে ঐক্য, যদি আরও স্পষ্ট করে বলি, জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য। এই আলোচনার অবতারণা এই জন্য করা, আমরা একটি ভিন্নতর প্রেক্ষাপটের মধ্যে আছি 5 আগস্টের পরে। কিন্তু 5 আগস্টের পূর্ববর্তী সময়ে এখনকার ক্রিয়াশীল যারা রাজনৈতিক দল রয়েছেন, রাজনৈতিক দল, তারা প্রত্যেকে একটি ফ্যাসিস্ট পতিত যে সরকার, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, প্রতিটি ক্ষেত্রে একটা একাট্টা মনোভাব ছিল, প্রতিটি ক্ষেত্রেই দৃঢ় একটা ভাব ছিল তাদের মধ্যে। সেই যে ইস্পাত দৃঢ় কঠিন মনোবল এবং ঐক্য, সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ে এক ধরনের ফাটল দেখা গেছে, মতামতের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দ্বিমত থাকবে, সেটি গণতন্ত্রের বৈশিষ্ট্য, কিন্তু তারপরেও তাদের বর্তমানে যে আচরণ এবং বিভিন্ন বিষয়ে তাদের যে মত দ্বিমতের ব্যাপার বা মত পার্থক্য, সেটি কি নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকির বিষয় থাকে কিনা বা সেই আশঙ্কাও থাকে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। দেখুন, এই বিষয়টা নিয়ে জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য বা জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য, গতকাল একটা হোটেলে আপনার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, সংক্ষেপে FSDS নামে নতুন একটা সংগঠন, থিঙ্ক ট্যাঙ্ক, একটা বিশাল আলোচনা সভার আয়োজন করেছিল। এটাকে রাউন্ড টেবিলও বলতে পারেন বা আলোচনাই বলতে পারেন। আমার মনে হয়েছে এই আলোচকরা, তাদের সংখ্যা প্রায় শখানেক হবে এবং এদের প্রত্যেককে বলা হয়েছিল 3 থেকে 5 মিনিটের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে, যার ফলে অনেকেই অনেক কথা হয়তো বলতে চেয়েছেন, বলতে ভেবেছেন, কিন্তু সেটা বলা সম্ভব হয় নাই। FSDS এর নেতৃত্বকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে দেশের এখন যেই অবস্থা, বাংলাদেশের এখন যেই অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যটা খুবই প্রয়োজন এবং জাতীয় ঐক্যের জন্য সেন্সিটাইজ করা, সচেতন করা, এই জন্য সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে একটা আলোচনার আয়োজন করলে ভালো হয়। অ্যাকচুয়ালি ধারণাটা ছিল যে এটাকে একটা জাতীয় সম্মেলনের পর্যায়ে নিয়ে গেলে ভালো হয় এবং এই যে অনুভূতি যে একটা জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হওয়া উচিত, এটা আকাশ থেকে পড়েনি, বাস্তব অবস্থা থেকেই এই কথাটা এসছে। আপনি বলেছেন যে 5ই আগস্টের পর জাতীয় ঐক্য যেভাবে এর আগে সুদৃঢ় ছিল, সেরকম ঐক্য এখন আর আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না। এখন মনে হচ্ছে সবাই ক্ষমতার দৌড়ে একে অপরকে পরাজিত করার একটা মানসিকতা নিয়ে তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড করছে। তো এরকমই একটি অবস্থায় আমরা দেখি ভারত থেকে পুশ ইন হচ্ছে। আমরা দেখি বাংলাদেশিদেরকে আপনার সীমান্তে এখনও BSF গুলি করে হত্যা করছে। আমরা দেখি ভারতের মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ড ধরনের বৈরী প্রচারণা হচ্ছে এবং এই প্রচারণা একেবারে মিথ্যার চাইতেও মিথ্যা,
এবং এই প্রচারণার মাধ্যমে তারা ভারতীয় জনমতকে প্রভাবিত করতে চাচ্ছে, তার পাশাপাশি বাংলাদেশের জনমতকেও প্রভাবিত করতে চাচ্ছে এবং তারও পাশে বিশ্ব জনমতকেও প্রভাবিত করতে চাচ্ছে। বলা যেতে পারে এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটা যুদ্ধ। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি ভারতে প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতা পাতিনেতা আশ্রয় গ্রহণ করেছেন এবং তাদের শিরোমণি শেখ হাসিনা তিনিও সেখানে আশ্রয় গ্রহণ করেছেন এবং তিনি প্রকাশ্যে লাইভে এসে তার বক্তব্য দিচ্ছেন এবং এইসব বক্তব্যে আমরা কোনো অনুশোচনা লক্ষ্য করছি না। এবং ভারতেও আপনার তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিবৃতি বক্তব্য প্রচার করছে তা থেকে যেটা আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সম্পর্কে তাদের মনোভাব প্রচণ্ডভাবে বৈরী। এরকম একটি অবস্থা যদি চলতে থাকে, আল্লাহ না করুক একসময় সেটা একটা সক্রিয় আগ্রাসনে পরিণত হতে পারে। এবং তারা এটাও বলে চলছে যে বাংলাদেশের ভূখণ্ডের অংশবিশেষ, যেমন উত্তর আপনার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা যেগুলোকে বিচ্ছিন্ন করে ফেলা বাংলাদেশ থেকে, এবং এই এভাবে বিচ্ছিন্ন করে আপনার তার মধ্য দিয়ে তাদের সৈন্য এবং অন্যান্য যানবাহন চলাচলের ব্যবস্থা করা, এটা হচ্ছে চিকেন নেককে সম্প্রসারিত করা। তারা পার্বত্য চট্টগ্রামে অতি সাম্প্রতিক কালে আপনার বৈরী তৎপরতা বা ইনসার্জেন্সির উৎসাহ দিচ্ছে এবং সেখানে কিন্তু এখন বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে এই ইনসার্জেন্টদের, বিদ্রোহীদের সংঘাত সংঘর্ষ চলছে। তো এইরকমই একটি অবস্থায় আমরা আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এই অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। এবং জাতীয় ঐক্য শক্তিশালী করতে পারলে, সুদৃঢ় করতে পারলে নিরাপত্তার বিপদটা অনেকটাই শিথিল হয়ে যায়। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে নানা ধরনের বাকবিতণ্ডায় জড়িত হয়ে পড়েছে। এর ফলে জনগণের কাছে যে জিনিসটা, যে মেসেজটা যাচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ নয়। কিন্তু যে কোনো স্বাধীন সভ্য দেশে রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও, আদর্শগত মতপার্থক্য সত্ত্বেও আপনার দেখা যায় দেশের দুঃসময়ে, দেশের বিপদের মুহূর্তে আপনার সবাই ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়েই তারা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায়। তা আমি অনুভব করলাম যে আজকের এই সংকটজনক মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকা সত্ত্বেও এক সুরে কিছু কথা বলা দরকার এবং সেটার জন্য এফএসডিএসের প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করতে পারি। এবং এফএসডিএসের যারা নেতৃবৃন্দ আছেন তারা যথেষ্ট সার্থকতার সঙ্গে গতকাল অনেক লোককে সমবেত করেছিলেন, সমাজের সর্বস্তরের লোকদেরকে। এবং আওয়ামী লীগের বাইরের যে রাজনৈতিক দল, জাতীয় পার্টি ছাড়া বাদবাকি সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। আমি অন্তত এটুকু আশাবাদী যে এখনও রাজনৈতিক দলগুলো মানে এক টেবিলে এসে বসার মতো মনোভাব তাদের আছে, বা মতপার্থক্য যাই থাকুক। আচ্ছা, তো সেই জন্য আলোচনাটার মধ্যে যেটা আমি প্রাধান্য পাবে বলে আশা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, বিশেষ করে ভারতের আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী তৎপরতার পরিপ্রেক্ষিতে। তো দুঃখজনক হলেও আমি বলবো যে এই বিষয়টা সবার আলোচনার মধ্যে সেভাবে গুরুত্ব পায়নি, বরং আলোচনাটা একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটু বিক্ষিপ্ত হয়ে গেছে। এবং বিক্ষিপ্ত হওয়ার ফলে এটা মিডিয়াতেও সেভাবে ফোকাস পায়নি এবং ফোকাস না থাকার ফলে
আপনার এটা সেভাবে জনগণের কাছে পৌঁছেনি। তো এইটা আমার মনে হয় যে যারা আয়োজন করেছিলেন, বিশেষ করে যিনি সঞ্চালক ছিলেন, তার একটা দায়িত্ব ছিল এটাকে একটা সুনির্দিষ্ট দিকে প্রবাহিত করা। এটাকে চতুর্মুখীভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলে এটার যে একটা মূল উদ্দেশ্য, আমরা যেটাকে বলতে পারি যে অর্জন, অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট কিন্তু আমরা খুঁজে পাই না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এছাড়াও এমন কিছু লোকও আমন্ত্রিত হয়েছিলেন যাদের ঠিক সেখানে আসার কথা না, এবং অনেকে আশ্চর্য হয়েছিলেন সেই মুখগুলো, সেই দুই একটা মুখ দেখে। খুব বেশি সংখ্যায় না, কিন্তু দুই একজন তো বটেই। তো এবং কেউ কেউ আলোচনাটাকে এই দৃষ্টিভঙ্গির থেকে অনেক দূরে সরিয়ে নিরাপত্তা, আমি জানি যে নিরাপত্তা বিষয়টা খুব বিশাল। এটা একদিকে যেমন রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়, অন্যদিকে মানবিক নিরাপত্তারও বিষয়। যেটাকে বলা হয় ট্র্যাডিশনাল সিকিউরিটি কনসেপ্ট, আরেকটা হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি কনসেপ্ট। এই নন ট্র্যাডিশনালের মধ্যে অনেক কিছুই পড়ে, পরিবেশ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মানুষের স্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের মহামারী থেকে শুরু করে এবং বিভিন্ন অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্ব, সব কিছু এর মধ্যে পড়ে। তো আমরা তো সব সমস্যার সমাধান এই মুহূর্তে দিতে পারি না। এই মুহূর্তের যেটা প্রধান চ্যালেঞ্জ, সেই দিকেই আমাদের মনোনিবেশ করা উচিত। এবং আমি আশা করেছিলাম যে এই আলোচনায় এই দিকটাতেই সবাই মনোনিবেশ করবেন এবং তারা তাদের আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আসার মতো চাপ তারা সৃষ্টি করবেন। হ্যাঁ, তারা সব জায়গায় সব প্রশ্নে বিভেদ করতে পারেন, মতপার্থক্য করতে পারেন, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে তো মতপার্থক্যের কোনো সুযোগ নাই। সেখানে সবাইকে একাট্টা হতে হবে। তো এইটা আমি ভেবেছিলাম যে এইভাবেই আলোচনাটা আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলোচনাটা এসছে, অনেকের মুখ থেকে এসছে, অনেক শক্তভাবেই এসছে, আবার অনেকের মুখ থেকে সম্পূর্ণভাবে এই দৃষ্টিটা এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, একাডেমিক্যালি বলা যায় নন ট্র্যাডিশনাল সিকিউরিটি গুরুত্ব কম নয়। নন ট্র্যাডিশনাল সিকিউরিটি না থাকলে ট্র্যাডিশনাল সিকিউরিটিটাও ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, এটা যেমন সত্য। কিন্তু তারপরেও একটা দেশের ইতিহাসের একটা বিশেষ ক্ষণে, বিশেষ মুহূর্তে একটা বিশেষ প্রশ্ন একটা গুরুত্ব পায়, প্রাধান্য অর্জন করে। যে কারণে আমি আমার বক্তব্যে উল্লেখ করেছিলাম যে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে আমাদের জন্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি। রাজনীতিতে অনেক ধরনের কন্ট্রাডিকশন থাকে, কিন্তু একটা হচ্ছে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, যেগুলো সব কন্ট্রাডিকশনের চাইতে সবচাইতে তীব্র বিরোধ, আর বাকিগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন। তো এই পরিস্থিতিতে আমি আবেদন জানিয়েছিলাম যে আমাদেরকে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন নির্ণয় করতে হবে। আমি আবেদন জানিয়েছিলাম কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, সেটা নির্দিষ্ট করতে হবে। আমি আবেদন জানিয়েছিলাম যে আপনার এই শত্রু মিত্র ছাড়াও যে প্রশ্নটি, সেটা হচ্ছে ঠিক আমি স্মরণ করতে পারছি না, তো সেইগুলোর উপরে গুরুত্ব দেওয়া। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের চিরায়ত যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের, সেই পররাষ্ট্রনীতিতে বলা হয় যে বাংলাদেশ দুনিয়ার সব দেশের সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে আপনার বৈরিতা কামনা করে না। তো রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা পৃথক রাষ্ট্র, এর একটা পৃথক অস্তিত্ব আছে, এবং পৃথক অস্তিত্ব যেহেতু আছে, সেই জন্য অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে এর সম্পর্ক হয় বৈরিতার হবে, না হয় বন্ধুত্বের হবে। সবার সঙ্গে বন্ধুত্ব হবে এমনটি ভাবা কোনো কারণ নাই। এবং ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, সেটাকে আর যাই হোক বন্ধুত্ব সুলভ আচরণ বলে মনে করার কোনো কারণ নাই। এবং এই ভারতের যে বৈরিতা, এটা একটা বাস্তব ব্যাপার। এই বাস্তব ব্যাপারকে মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন হয়। এমন একটা কূটনীতি অবলম্বন করতে হবে, কূটনৈতিক তৎপরতা, যার ফলে ভারত বাধ্য হয় এই পথ থেকে সরে আসতে। এবং ইতিহাস বলে, অভিজ্ঞতা বলে যে অনেক কিছুই বদলে যাবে। ভারতের এই দৃষ্টিভঙ্গি, এই যে
আপনার আধিপত্যবাদী মনোভাব, এই যে সম্প্রসারণবাদী মনোভাব, এইটার পরিবর্তন খুব সহজে হবে না। এবং ভারতের প্রতিবেশীদের যেগুলো আছে রাষ্ট্র, সেগুলোর সঙ্গে কিন্তু ভারতের সুসম্পর্ক কোনোটার সঙ্গেই নাই। এবং তার কারণ হচ্ছে ভারত এখানে একটা দাদাগিরি করতে চায় এবং সকল রাষ্ট্রে, ছোট রাষ্ট্রগুলো আপনার নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সবগুলোকেই মনে করে যে এরা তার তাবেদার রাষ্ট্র এবং তারা তাবেদারি করবে। এই ধরনের একটা মানসিকতা। আমি বহুকাল আগে আপনার ভারতের একটা বিখ্যাত সাপ্তাহিক গবেষণা পত্রিকা, একটু অবাক হবেন, গবেষণা পত্রিকা সাধারণত 3 মাস বা 4 মাস অন্তর একবার প্রকাশিত হয়, কিন্তু এই গবেষণা পত্রিকাটা আপনার প্রতি সপ্তাহে প্রকাশিত হয় এবং মূল্যবান সব লেখা গবেষণাপত্র সেখানে স্থান পায়। তার পাশাপাশি কিছু পাতা সমসাময়িক বিষয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়, সেগুলিও সেখানে স্থান পায়। এবং এই পত্রিকাটার নাম হচ্ছে, ম্যাগাজিনটার নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি। আচ্ছা, সেই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে 1988 সালে আপনার একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তো এই প্রবন্ধটা লিখেছিলেন অনুরাধা গুপ্ত, আচ্ছা, যিনি ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন। এবং তিনি ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলছেন যে এইটা একটা ব্রাহ্মেটিক ফ্রেমওয়ার্ক, তো ব্রাহ্মণ্যবাদী কাঠামো ভারতের পররাষ্ট্রনীতিতে। এবং তার বিশ্লেষণ অনুযায়ী ভারতের কাছে ভারত হচ্ছে ব্রাহ্মণ, আর বাদ বাকি আশপাশের যে রাষ্ট্রগুলো আছে সেগুলো হচ্ছে নিম্ন জাতের, এবং সেগুলো কারা? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। আর পাকিস্তান হচ্ছে ভারতের জন্য অসুর। এটাই ভারতের পররাষ্ট্রনীতি, এটাই ভারতের দৃষ্টিভঙ্গি অন্য দেশগুলো সম্পর্কে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে। এই অবস্থায় আমাদের যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মজবুত করতে হয়, রক্ষা করতে হয়, সুদৃঢ় করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা অর্ধেক লড়াই, অর্ধেক যুদ্ধ জয়লাভ করলাম। এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। জিয়াউর রহমান সাহেবের আমলেও আপনার যে 21শে ফেব্রুয়ারি পালিত হয়েছিল 1976 সালে, সেই 21শে ফেব্রুয়ারি মানে তার শিরোনাম ছিল প্রতিরোধের 21। কিসের প্রতিরোধ? আধিপত্যবাদের প্রতিরোধ। আমরা 21শে ফেব্রুয়ারিকে যেভাবে চিনি, আমরা একটু নতুনভাবে চেনার চেষ্টা করলাম যে 21শে ফেব্রুয়ারি শুধু মাতৃভাষার জন্য দরদ নয়, 21শে ফেব্রুয়ারি আপনার দেশমাতৃকার জন্য দরদ, এইটাও প্রতিফলন করে। এবং সেই দেশমাতৃকার জন্য দরদ বা ভালোবাসা, সেটা প্রকাশ করতে গিয়ে যদি কোনো আধিপত্যবাদী শক্তির বিরোধিতা করা হয়, সেটা অন্যায় কিছু নয়, বরং সঠিক একটি ভূমিকা। এবং সেই প্রতিরোধের 21শে এই দেশের তাবৎ বুদ্ধিজীবীরা ছিল, ডক্টর আহমদ শরীফের মতো লোকও ছিলেন। এছাড়া মজার ব্যাপার কি জানেন, যে এখন যাদেরকে আমরা আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত করি, সেই ধরনের অনেক লোকও ছিলেন যাদের নাম সকলকে এক ছাতার নিচে মানে এই আনতে সক্ষম হয়েছে। মানে ঐক্যবদ্ধ করা। সেটা জিয়াউর রহমান সাহেবের যে ক্যারিশমা ছিল, তার ফলেই সম্ভব হয়েছে। উনি মানে সেভাবে ডেকে বলেন নাই, কিন্তু অন্যরা সবাই অনুভব করেছে এটা তার চাওয়া, দেশের চাওয়া। তো সেটাই হয়েছে। আমার মনে হয় আজকে আমরা সেমিনারে এই কথাটাও এসেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি, সেই দিকে মানে সেটিও এখন খুবই উপযোগী, সময় উপযোগী, বা সেই জায়গায় যাওয়ার বিষয়টি থাকে কিনা, সেটিও সময়ের দাবি কিনা, সেই বিষয়টি না, সেটাও তো এসছে। কারণ হলো জিয়াউর রহমান সাহেবের পররাষ্ট্রনীতিতে যে বলিষ্ঠতা ছিল, সেই বলিষ্ঠতা আমরা অনেক আগেই হারিয়েছি। এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা হচ্ছে একটা ছাপোষা মন্ত্রণালয়। এদের যে বক্তব্য, বিবৃতি, এদের যে বিশ্লেষণ, এদের যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে আপনি কোনো যেটাকে বলে সিরিয়াসনেস বা একটু দৃঢ়তা, সেটা দেখবেন না। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় সময়ে তার অবস্থান আপনার যেটাকে বলে নরম করবে, আবার সময়ে প্রয়োজনে তার অবস্থান গরম করবে। তো
এই নরম এবং গরমের যে মিশ্রণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, সেইটা আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখি না। এবং অনেক সময় তারা ইতিহাসের অনেক ঘটনা সম্পর্কে অজ্ঞ থাকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং মনে হয় এদের সকলকে শিখিয়ে দেওয়া হয়েছে যে পোষ মানা প্রাণীর মতো কথাবার্তা বলতে হবে। এইটা আমাদের ফরেন মিনিস্ট্রির যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসির সম্পর্কে বলা যায়। মানে এটাও দীর্ঘদিনের একটি অভ্যাসের কারণেই হয়তো হয়েছে, এই বৃত্তও তো ভাঙতে হবে। না, দীর্ঘদিনের অভ্যাস নয়, এটা তৈরি হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর। ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদী চুক্তি, তারও আগে ৭ দফা গোপন চুক্তি, এগুলোর ফলে যেন আমরা মেনে নিয়েছি ভারতকে নিয়ে আমরা আর কোনো কথা বলতে পারি না, তার ব্যাপারে কোনো আপত্তি, ওজোর আপত্তি তুলতে পারি না, এবং তার সম্পর্কে কোনো রকম শক্ত কথা বলা এটা আমাদের জন্য শোভন নয়। হ্যাঁ, আরও মজার মজার কথা হচ্ছে, থিওরি দেওয়া হয় প্রতিবেশী ভারত, হ্যাঁ, মানুষ অনেক কিছু চেঞ্জ করতে পারে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে পরিবর্তন করতে পারে, স্ত্রী স্বামীকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না, এই ধরনের কথাবার্তা বলা হয়। তারপরে বলা হয় ভারত আমাদের বিশাল প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, হ্যাঁ, মুক্তিযুদ্ধে অবদান, হ্যাঁ, তারপর মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছে ইত্যাদি। এগুলো বলে দোহাই পাড়া হয় সেটা হলো যে ভারত আমাদের জাতীয় স্বার্থ বিরোধী যেসব কর্মকাণ্ড করছে সেগুলি সম্পর্কে যেন আমরা কোনো উচ্চবাচ্য না করি। এইটাই হলো পরিস্থিতি। জি, আমি আসবো আর অন্য বিষয় নিয়ে। একটি বিষয় এখানে যেটি আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর যে পারস্পরিক মত দ্বিমতের ব্যাপার, একটি তো আপনি হয়তো মতামত দিবেন, কোনো ব্যাপারে আপনার দ্বিমত থাকবে, সেটি বলছিলাম গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু কেবলমাত্র বিরোধিতার খাতিরেই যদি বিরোধিতা হয়ে থাকে, এবং ৫ আগস্টের পরবর্তী সময়ের কথা আমরা এই জন্য বলি যে পূর্ববর্তী অনেক কিছুই তো আমরা পরিবর্তন করতে চাই, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যে পারস্পরিক সম্পর্ক, আমরা তো ৫ আগস্টের আগে দেখেছি একে অপরকে শুধু সহ্য করা নয়, মূল উৎপাটন করে ফেলার মতো অবস্থা, উপড়ে ফেলার মতো অবস্থা। সেই জায়গা থেকে তো এখন সবাইকে এক ধরনের সহনশীলতার মধ্যে বা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরি হচ্ছে, অন্তত ঐক্যমত কমিশনের ব্যাপারে দেখা যাচ্ছে। কিন্তু এখানেও পারস্পরিক বাক্যবান বলি বা পারস্পরের প্রতি যে কথাবার্তা, বক্তব্য, সেগুলো আসলে যে গতদিন আপনি যেটি বলছেন যে সেমিনারে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ নয়, সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে একে অপরে, কিন্তু আমরা কি বাস্তবে তা দেখতে পাচ্ছি? বিশেষ করে নির্বাচন প্রসঙ্গেই যদি আমরা বলি, একটি তো তারিখের ব্যাপার আছেই, সময়সীমা, সেটি নিয়ে যেমন, তারপরে নির্বাচন পদ্ধতি, নতুন নতুন প্রপঞ্চ দাঁড় করানো হচ্ছে। প্রথমত এই যে পিআরের কথা বলা হচ্ছে, এটি একটি বিষয়, আবার স্থানীয় না জাতীয় নির্বাচন, সেটির প্রসঙ্গ তুলে হচ্ছে। এগুলো কি আসলে সেই নির্বাচনকে যে বিলম্বিত করার কথা বলা হয় কিংবা একটি প্রশ্ন তৈরি করে কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্রশ্ন তো নিঃসন্দেহে তৈরি করে। যেমন পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করেছিল দীর্ঘ সময়ের আগে, কয়েক বছর ধরে, সেটা হচ্ছে প্রথম আলো পত্রিকা। আচ্ছা, এবং এই রাজনৈতিক প্রস্তাবনাটা এসছিল সিপিবির কাছ থেকে, আর সিপিবির এই প্রস্তাবনাটাকে বুদ্ধিবৃত্তিক রূপ দিয়েছেন তাদের সমর্থক দু একজন বুদ্ধিজীবী, যারা বেশি সময় বিদেশেই অবস্থান করেন। তো সিপিবি কেন এই ধরনের একটা প্রস্তাবনা নিয়ে আসলো সেটা ভাববার বিষয়। সিপিবি দল হিসেবে খুব বড় দল নয়, ছোট দল, তারপরেও তার মধ্যে ভাঙন এবং তার যে ক্ষয়, এর ফলে দিন দিন এই দলটা দুর্বল হচ্ছে। এই দলটার যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে একটা ঘাটতি, বিশাল ঘাটতি আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে ভারতের প্রশ্ন যখন আসে তখন তারা অ্যাপোলজেটিক হয়ে যায়। আচ্ছা, এবং অনেকটা তাদের সুরটা নরম করে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলার চেষ্টা করে এবং ভারতের অবস্থানকে জায়েজ করার একটা চেষ্টা তাদের মধ্যে আছে। এখন এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে সিপিবির সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ক্ষুদ্র দল সত্ত্বেও যে কয়টা ভোট পাবে সেটা দিয়ে হয়তো একটা বা দুইটা আসন তারা পেতে পারে। জি। আর এছাড়া অন্যান্য দল যেমন জামাতে ইসলামী বা এই জাতীয় দলগুলো, তারা হয়তো তাদের ভোটের অনুপাতে ৩০-৪০টা আসন বা আরও বেশি আসন পেতে পারে। আর সবচেয়ে বড় দল যে বিএনপি, ৪০% তার ভোটের কথা বলা হয়, বা ৪২%।
এই ভোট যদি পড়ে, সে 300 আসনের মধ্যে তো সে আপনার কি বলে 50% ভোট মানে আসন পাচ্ছে না। তার মানে তার পক্ষে সরকার গঠন করা কঠিন হবে। তাকে অবশ্যই কোয়ালিশন করতে হবে, অন্য একটা দলকে সঙ্গে নিতে হবে। গণতন্ত্রে কোয়ালিশনের স্থান আছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক কালচার এবং এখানকার যে ঐতিহ্য এবং ইতিহাস, সেখান থেকে আমরা দেখি যে কোয়ালিশন ভিত্তিক যে সরকার, সেটা দেশের ইতিহাসে কখনোই টেকসই হয় নাই। এবং এর ফলে আগামী দিনে নির্বাচন হলে যদি কোয়ালিশন গভর্নমেন্ট গঠন অনিবার্য হয়ে যায়, তাহলে কিন্তু এইখানে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে এবং এই অস্থিতিশীলতা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিও হুমকি সৃষ্টি করবে। ভারত বাংলাদেশে যে জিনিসটা চায় সেটা হচ্ছে আমরা যেন চিরন্তনভাবে চিরকাল নিজেদের ঘরে বসে ঝগড়াঝাটি করি, অস্থিরতার মধ্যে থাকি, আমরা যেন কখনোই সুস্থির না হই, শান্তিপূর্ণভাবে আমাদের কাজকর্মগুলো যাতে না করি, এইটা তারা চায়। এবং এটা করলে আমরা দুর্বল থাকব, সামরিক দিক থেকে দুর্বল থাকব, অর্থনৈতিকভাবে দুর্বল থাকব, রাজনৈতিকভাবে দুর্বল থাকব, সাংস্কৃতিকভাবে দুর্বল থাকব এবং এতে তাদের পোয়াবারও হবে। তো সেই জন্যই আমি অন্তত ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থায় পিআর পদ্ধতিকে সমর্থন করতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে তো মানুষ জানবে না তার প্রতিনিধিকে। গণতন্ত্রের মূল স্পিরিট হচ্ছে আমি আমার প্রতিনিধিটাকে চিনি এবং যারা যারা প্রতিনিধি হওয়ার জন্য প্রতিযোগিতা করছেন তাদেরকে আমি চিনি এবং তাদের মধ্যে ভালো কি মন্দ সেটা বেছে নেওয়ার অধিকার। এই সুযোগটা কিন্তু থাকছে না। এর জায়গায় দল ঠিক করে দেবে এমপি কারা তার ভোটের ভিত্তিতে, আর ভোটটা হবে দলের জন্য। তো এই রকম যে একটা পরিস্থিতি, সেটাও কিন্তু যে খুব গণতান্ত্রিক সেটা বলা যাবে না। এবং বাংলাদেশে এতকাল যেভাবে সরকার চলে আসছে, সেইটা পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমেই সরকার গঠন করা হয়, এমনকি প্রতিবেশী ভারতেও এটা গঠন করা হয় এভাবে। আরেকটা জিনিস যেটা আমাদের বাংলাদেশ পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হচ্ছে এমনও অবস্থা গেছে তৎকালীন পূর্ব পাকিস্তানে, এমনকি কেন্দ্রীয় সরকারেও আপনার একটা সরকার 3 দিনের বেশি টিকেনি, একটা সরকার 24 ঘন্টার বেশি টিকেনি। এই ধরনের ঘটনাগুলি কিন্তু এই আপনার 54 সাল থেকে 58 সালের যে সামরিক শাসন, সেই পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। তারপরে এক ধরনের স্থিতিশীলতা এসছে, সেটা এক ধরনের কবরের স্থিতিশীলতা বলতে পারেন, আইয়ুব খানের সময়, বেসিক ডেমোক্রেসির সময়। তো সেটা হচ্ছে চাপানো স্থিতিশীলতা, সেটা কিন্তু সুখকর সহজ মানে স্থিতিশীলতা ছিল না। বাংলাদেশোত্তর কালের আমাদের কনস্টিটিউশনে যে 70 ধারা দেওয়া হয়েছে, সেই 70 ধারার মূল উদ্দেশ্য ছিল এই ধরনের অস্থিতিশীলতা অ্যাভয়েড করা, যে এমপিদেরকে, সংসদ সদস্যদেরকে যদি যে কোনো ব্যাপারে ভোট দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কিন্তু সরকার পতনের একটা সম্ভাবনা থেকে যায়। যে কারণে এবারও কিন্তু এই বিষয়টা, যেটা আমাদের সংস্কারের যে চিন্তাভাবনা যেগুলো হচ্ছে, তার মধ্যে এটাও গুরুত্ব পেয়েছে এবং মোটামুটি এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে মানি বিল এবং সরকারের অস্তিত্ব, এটা ছাড়া অন্য বিষয়ে এমপিরা চাইলে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারবেন। হ্যাঁ, এইটুকু পরিবর্তন নিঃসন্দেহে এই মুহূর্তের জন্য একটা বিশাল অগ্রগতি বলে চিহ্নিত করা যায়। তবে আমি আরেকটা সাক্ষাৎকারে, যেটা পত্রিকার সাক্ষাৎকার, সেখানে বলেছি যে সংস্কার জিনিসটা অত সহজ নয়। আমি সংস্কার প্রসঙ্গে আসব, পিআর নিয়েও আলাপ করব। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, যে বিষয়গুলো আলাপ করছিলাম, এর মধ্যে পিআর পদ্ধতির ব্যাপারটি যেটি আপনি বলছিলেন, এটি তো একটি পদ্ধতির কথা, মানে একটি সমস্যার কথা আপনি বলছেন সে মত, কিন্তু অপরপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পিআর পদ্ধতি থাকলে তাতে করে একটি সরকার খুব ব্রুট মেজরিটি যখনই নেয় তখনই তারা একটা স্বৈরচারী হওয়ার সুযোগ থাকে। যদি এই অবস্থা তৈরি হয় তাহলে সেখানে জবাবদিহিতা আরও বেশি থাকে, এটি একটি বিষয় বলে। আরেকটি উদাহরণ দেওয়া হয় যে বিশ্বের অন্যান্য অনেক দেশেই পিআর আছে, সেই সব দেশে তো জনগণকে হয়তো সেটি ভাবতে হয় না।
আমাদের দেশের বাস্তবতায় আসলে এটি কতটা গ্রহণযোগ্য বা কিরকম আপনি মনে করেন? দেখুন, সেই বললাম যে একটা সাক্ষাৎকারের কথা যেটা আমি সমকালকে দিয়েছি, সেই সাক্ষাৎকারে আমি বলেছি যে আপনি নরম ভিত্তির উপর আপনি 5 তলা দালান বা 10 তলা দালান করতে পারবেন না। আপনাকে একটা বড় অট্টালিকা তৈরি করতে গেলে নিচের ফাউন্ডেশন সেটাও অত্যন্ত মজবুত হতে হয় এবং গভীর হতে হয়। এখন বাংলাদেশের বাস্তবতা, আর্থসামাজিক যে বাস্তবতা, সাংস্কৃতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের সোসাইটিটা একটা সফট সোসাইটি। এইখানে সব কিছু একটা দৃঢ় অবস্থার উপরে দাঁড়িয়ে যায়নি এবং আমাদের সমাজটা গ্রানাইট পাথরের মতো একটা শক্ত অবস্থানের উপরে দাঁড়ায়নি, মজবুত অবস্থানের উপর দাঁড়ায়নি। হ্যাঁ, এটা বলা যেতে পারে এক ধরনের ইভলভিং সোসাইটি। নানা কিছু ঘটছে এখানে। তো সেখানে তার উপর আপনি সংস্কারের অট্টালিকা নির্মাণ করবেন। তো সংস্কারটা যদি খুব ভারী হয় এবং বহন করার উপযোগী না হয়, তাহলে সেই সংস্কারটা টেকসইও হবে না, টিকবেও না। চমৎকার। তো এইখানে পিয়ার পদ্ধতিকেও সংস্কারের একটা বিষয় হিসেবে গণ্য করা হয়। নিঃসন্দেহে বিষয়টা একাডেমিক্যালি, থিওরিটিক্যালি আলোচনা হতে পারে। এটাও সত্য কথা, পৃথিবীর অনেক দেশে পিয়ার পদ্ধতি আছে, কিন্তু যেসব দেশে আছে সেসব দেশ কিন্তু উন্নত দেশ। তাদের আর্থসামাজিক ভিত কিন্তু অত্যন্ত মজবুত এবং ডেমোক্রেটিক কালচার বলতে যেটা বোঝায়, গণতন্ত্রের জন্য যে সংস্কৃতির প্রয়োজন, সেটাও কিন্তু তারা দীর্ঘদিন ধরে চর্চা করেছে এবং সে ব্যাপারে অভিজ্ঞ হয়েছে। এর পাশাপাশি তাদের স্থানীয় সরকারগুলো অত্যন্ত মজবুত এবং স্থানীয় সরকারগুলো স্থানীয় সমস্যার সমাধান করে। মানে তাদের জনগণকে কথায় কথায় স্থানীয় সরকারের কাছে যেতে হয় না, কোনো কিছু চাইতে হয় না, তারা অটোমেটিকলি সেই সুবিধাগুলো পেয়ে যায়। এবং আরও একটা ব্যাপার আছে, যেমন ব্রিটিশ ইয়েতে যারা এমপি, তারা সার্জারি বলে একটা জিনিস সাপ্তাহিকভাবে 1 দিন বা 2 দিন করেন। আচ্ছা। এই সার্জারিতে সেখানে তারা তার কনস্টিটিউয়েন্সির মানুষ যারা আছেন, ভোটার যারা আছেন, তাদের অভাব অভিযোগ সম্পর্কে শোনেন, তাদের বিভিন্ন উদ্বেগ সম্পর্কে শোনেন এবং এটা লিপিবদ্ধ করে তিনি সেটা পার্লামেন্টে নিয়ে যান। এইভাবে গণতন্ত্রটা ফাংশন করে। তা আমাদের এখানে সমস্যাটা হয়ে গেছে কি, যে এক পক্ষ আরেক পক্ষের উপর কিভাবে প্রবল চাপ সৃষ্টি করতে পারে সেই কায়দা কৌশল, সেই হেকমত রপ্ত করা। আপনি জানেন যে আপনার পিয়ার পদ্ধতির মধ্যে মোটামুটি ইসলামী দলগুলো মানে তারা এক স্বরে কথা বলছে এবং চরমোনায়ের পীর সাহেবের নেতৃত্বে একটা বিশাল সমাবেশও কিন্তু হয়ে গেছে। পত্রিকায় দেখলাম সেই সমাবেশে আবার অন্যরাও যেটা করে জনসমাগমের ব্যাপারে সহায়তা করেছে, জামাত ইসলামী করেছে এবং অন্যরা করেছে। তো যাই হোক, সেটা তাদের রাজনীতির ব্যাপার। কিন্তু পরও 2-1 দিন পরে আবার আমরা পত্রিকায় দেখলাম যে এটা চাপ প্রয়োগের হাতিয়ার। কিসের চাপ প্রয়োগ? চাপ প্রয়োগটা হচ্ছে আমাদের সংসদ যেটা আগামী দিনে হবে, সেটা একটা বাইক্যামেরাল লেজিসলেচার, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং এই 2 কক্ষের মধ্যে উচ্চকক্ষ যেটা 100 সদস্যের হওয়ার কথা, সেইখানে যাতে পিয়ার পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন বিএনপি মেনে নেয়, সেই জন্যই এখন গোটাটাকেই পিয়ার পদ্ধতিতে করার একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। মোটামুটি বলা যায় একটা বার্গেনিং। আচ্ছা। হ্যাঁ, এটা দর কষাকষি চলছে। হ্যাঁ, রাজনীতিতে দর কষাকষি হয়, আমি এতটুক ছাড়লে তুমি কতটুক ছাড়বে, আমি এতটুক দিলে তুমি কতটুকু দেবে, এই জিনিসগুলো কিন্তু রাজনীতিতে আছে, নেগোসিয়েশনে আসে। এবং ব্রিটিশ ভারতের ইতিহাসে দেখলাম মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যেসব আলোচনাগুলো হয়েছে, সেগুলো হচ্ছে বিশাল বার্গেনিংয়ের ব্যাপার ছিল। তো যাই হোক, মানে আর এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসা, জাতীয় নির্বাচন, এটিও কি বার্গেনিং এর অংশ বলে মনে করেন? এটাও বার্গেনিং এর অংশ, বার্গেনিং এর অংশ। যদিও যুক্তি দেওয়া হচ্ছে পরের নির্বাচনটা কেমন হবে সেটা বোঝার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। আরো একটা যুক্তি দেওয়া হচ্ছে, অদ্ভুত যুক্তি। আরেকটা যুক্তি স্যার দেওয়া হচ্ছে, আপনি জানেন, সেটি হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ বা রাজনৈতিক সরকারের অধীনেই এতদিন পর্যন্ত যেহেতু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তখন তাদের এক ধরনের প্রভাব থাকে কারা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হবেন। এখন যদি মানে অরাজনৈতিক সরকারের অধীনে হয়, সেক্ষেত্রে সেই প্রভাবটি থাকবে না। সেইটা তো হলো এখন একটা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এটার একটা নির্দলীয় চরিত্র আছে এই একটা নির্বাচনের ক্ষেত্রে। পরবর্তী নির্বাচনগুলির ক্ষেত্রে কি হবে?
পরেও তো ভবিষ্যতে তো স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হওয়ার কথা, হ্যাঁ, কারণ এটা সবাই চাচ্ছে, বিএনপিও চাচ্ছে, জামাত ইসলামীও চাচ্ছে, অন্যরাও চাচ্ছে, যেটা শেখ হাসিনার সরকার বাতিল করে দিয়েছিল বোধহয় পঞ্চদশ সংশোধনীতে। এবং এটা বাতিল করার ফলে এখানে যতটুকু গণতন্ত্রের লেশ অবশিষ্ট ছিল সেইটারও অবলুপ্তি ঘটেছে। যাই হোক, দেশবাসী আশা করে যে সত্যিকারের একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন স্থানীয় সরকারের নির্বাচনও কি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সেইটা একটা ভাববার বিষয়, এবং সেটা সম্ভব কিনা সেটাও একটা ভাববার বিষয়। কারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এই সময়ের মধ্যে একটা জাতীয় নির্বাচন করাই একটা বিরাট চ্যালেঞ্জ। এবং এখানে শান্তি রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, তার ভিত্তিতে আপনার নির্বাচনটা করা, এটা একটা কঠিন কাজ। তো মনে হয় এই আকাশ কুসুম চিন্তা করা আমাদের উচিত নয়। আমাদেরকে নিরপেক্ষতা, অর্থাৎ যাতে এই ধরনের নির্বাচনগুলো নিরপেক্ষ হয়, তার জন্য ভিন্ন ধরনের ব্যবস্থায় যেতে হবে, এই ভিন্ন ধরনের বন্দোবস্তে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে রাজনীতিতে যাতে একটা সক্রিয় প্রতিযোগিতা থাকে সেইটা নিশ্চিত করতে হবে, এবং রাজনৈতিক দল, তারপরে জনসমাজ যেটাকে সিভিল সোসাইটি বলে সেটা, এবং কৃষক এবং শ্রমিকদের সংগঠন, বিভিন্ন পেশাজীবীদের সংগঠন, সব মিলিয়ে দেশে একটা যদি যেটাকে বলে কাউন্টারভেইলিং পাওয়ার, যে কাউন্টারভেইলিং পাওয়ারের কথা জন কেনেথ গ্যালব্রেইথ, হার্ভার্ডের অধ্যাপক, তিনি এখন আর বেঁচে নেই, তিনি অনেক মূল্যবান সব কথা বলেছেন যে একটা সমাজের স্থিতি নির্ভর করে সেখানে কতটা ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য একে অপরকে যাতে খুব বেশি দূর এগোতে না পারে সেই রকম একটা শক্তির ভারসাম্যের মধ্যে, ক্ষমতার ভারসাম্যের মধ্যে রাখে। তো এই ক্ষমতার ভারসাম্যটা প্রতিষ্ঠা করা, ক্ষমতার ভারসাম্যটা কিন্তু আসে আপনি গণতান্ত্রিক অধিকার কতটা দিতে পারছেন তার থেকে। শেখ হাসিনার আমলে মিটিং করা যেত না, মিছিল করা যেত না, কথা বলা যেত না। শুধু তাই না, তারপরে বিপদ ছিল আপনি গুম হবেন, আপনাকে এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ডের মধ্যে নিয়ে আসা হবে, আপনাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হবে, এইগুলি সব ছিল। তো এই কালচার থেকে যদি আমরা বেরোতে পারি, এই গণতান্ত্রিক স্বাধীনতাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা থেকে আমরা বেরিয়ে আসব। তো মূল প্রশ্ন হচ্ছে ডেমোক্রেটিক ফ্রিডমটা আমরা এনশিওর করতে পারছি কিনা। ডেমোক্রেটিক ফ্রিডম যদি এনশিওর করা যায়, সভা করার অধিকার, মিছিল করার অধিকার, প্রতিবাদ করার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সিভিল সোসাইটিকে সরব করা, হ্যাঁ, এবং বিভিন্ন পেশাজীবীদের যে সংগঠন সেগুলিকে গড়ে উঠতে দেওয়া, এগুলো করতে পারলে আমার মনে হয় আমরা যেটা অসঙ্গতি এখন লক্ষ্য করছি সেই অসঙ্গতিগুলো কেটে যাবে। জি, আরেকটি বিষয় স্যার, এই যে নতুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। যেটি এনসিপির গতকালকে তো আপনাদের যে মিটিং, এই সেমিনার ছিল, সেই গোলটেবিল আলোচনায় তাদের কোনো প্রতিনিধি দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কেউ সেখানে অংশ নেয়নি। এটি কোনো বার্তা দেয় কিনা বিশেষভাবে? তাদের অবশ্য একটা কর্মসূচিও চলছে দেশব্যাপী, এটি একটি বিষয়। আর সাম্প্রতিক সময়ে তাদের যে কর্মসূচি এবং রাজনীতিতে তাদের যেভাবে উপস্থিতি, এই সব কিছু মিলে কীভাবে দেখেন সেটিও যদি একটু বলেন। না, এই নিয়ে কথা বলা তো একটু যেটাকে বলে স্পর্শকাতরতা তো আছে। তারা আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং আমরা সবাই বলি যে এই আন্দোলনটা তো একদিনে হয়নি, এর পেছনে শেখ হাসিনার 15.5 বছরে আপনার বিভিন্ন দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ছিল, তারা লড়াই সংগ্রাম করেছে, তারা অনেক স্যাক্রিফাইস করেছে। তো আন্দোলন, অভ্যুত্থান তো প্রত্যেক দিন হয় না, একটা বিশেষ মাহেন্দ্রক্ষণে এসে অভ্যুত্থানটা হয়, এবং কখন অভ্যুত্থান হবে সেটা অভ্যুত্থানের আগের দিনও অনেক সময় জানা যায় না। যেমন সোভিয়েত রাশিয়াতে 1917 সালে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লব সম্পর্কে এই বিপ্লবের নেতা লেনিন বলেছিলেন যে তাদের বিপ্লবটা হয়েছিল 7ই অক্টোবর। তিনি বলেছিলেন 5th will be too early, 8th will be too late, 7th will be appropriate। ঠিক একইভাবে বাংলাদেশে দেখেন, মানে
রাজধানী অভিমুখে অভিযাত্রা সেটার দিন ছিল নির্ধারিত ছিল আপনার 6 আগস্ট, সেইটাকে এগিয়ে 5 আগস্ট করা হলো কি জন্য? নিশ্চয়ই একটা মাহেন্দ্রক্ষণের ব্যাপার ছিল, রাইট। সুনির্দিষ্ট সময়ের ব্যাপার ছিল, যেখানে হলে পরে টিক করে জিনিসটা, হ্যাঁ, সেই ব্যাপারটা ছিল। তো সেই দিক থেকে এই তরুণ নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব যথেষ্ট বুদ্ধি বিবেচনার পরিচয় দিয়েছে এবং সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমি ব্যক্তিগতভাবে তাদের কিছু কিছু বক্তব্যকে পছন্দ করি। অন্তত আর যাই হোক, এই বক্তব্যের মধ্যে এক ধরনের নতুনত্ব আছে। সেটা আপনি পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন, আমি পছন্দ করতে পারি, নাও পছন্দ করতে পারি, কিন্তু একটু ভিন্নভাবে ভিন্ন সুরে কথা বলার যে যোগ্যতা সেটা তাদের আছে। তো এখন তাদের যেটা ভাবা উচিত, তারাও তো এই সমাজের সদস্য, তাদেরকেও কিন্তু বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যেটাকে বলে মিউচুয়াল কোএক্সিস্টেন্স, পারস্পরিক সহ অবস্থানে আসতে হবে। সেখানে তাদের যেটা উচিত হবে না সেটা হচ্ছে অন্যদের প্রতি তাদের সমালোচনাটা যেন খুব বেশি তীব্র না হয়ে যায় এবং যাতে দূরত্ব বাড়ে। যেমন আপনি বলছেন যে এফএসডিএস এর যে আলোচনা সভা, সেখানে যদি তারা একটা কর্মসূচি নিয়ে আছে, উত্তরবঙ্গে তারা ব্যস্ত আছে, সবই ঠিক কথা, কিন্তু তারপরেও যে একজন প্রতিনিধি পাঠাতে পারতেন না তা নয়। আমি জানি না উদ্যোক্তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা। তো যেভাবে অন্যান্য দলের প্রতিনিধিরা আসছেন, এমনকি ইসলামী দলগুলো এবং তারাও তো এসছে, এবং আরো অন্যান্য দল যেগুলো আসছে, তো সেইভাবে তারাও তো আসতে পারতেন। বিকজ আমাদের দেশে এখন এরাও একটা ভয়েস, এদের ভয়েসের একটা গুরুত্ব আছে, এবং এই ভয়েসের পরিণতি কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনারা যাচ্ছেন তো সব জায়গায়, ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন, এবং নিশ্চয়ই তারা কিছু সাড়াও পাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। আর তারা তরুণ হওয়াতে এই দেশে তরুণরা ভোট দিতে পারে নাই, তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। তরুণরা না, শুধু অন্যরাও পারে নাই, মানে একটা প্রজন্ম পারে, একটা প্রজন্ম পারে নাই, একটা না একাধিক প্রজন্ম হবে হয়। তা এইটা এদেরকে আকৃষ্ট করার মতো এই নেতৃত্বের হয়তো একটা সুযোগ আছে। তো কতটা সেটা বাস্তবায়িত হবে সেটা আমরা যদি নির্বাচন হয় তখন আমরা জিনিসটা দেখব। জি, আচ্ছা, সর্বশেষ একটি বিষয়, ওই যেই আলোচনা আপনাদের হয়েছে, সেই আলোচনায় এসেছে যে একটা ন্যাশনাল আর্মি করা যায় কিনা, বিশেষ করে রাষ্ট্রের 18 থেকে 30 বছরের যারা রয়েছে তাদেরকে নিয়ে, যেটি বিভিন্ন দেশে, চীনেও আছে। এরকম ন্যাশনাল আর্মি অনেক দেশেই আছে, এবং যুদ্ধাবস্থায় ন্যাশনাল আর্মিকে কল করা হয়, এবং তারা বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করে। একটা বিশেষ বয়স, বিশেষ করে 18 থেকে 21 বছর বা 17 থেকে 20 বছর, এই বয়সের এদেরকে বাধ্যতামূলকভাবে বা সিলেক্টিভলি আপনার ন্যাশনাল আর্মিতে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এটা যুদ্ধের জন্য তাদেরকে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে তৈরি করা হয়। সুইজারল্যান্ডে আছে, আপনার সিঙ্গাপুরে আছে, চায়নাতে আছে, এবং অনেক দেশে আছে। কিন্তু ন্যাশনাল আর্মি নিয়ে আমাদের দেশে একটু বিপদ আছে, সেটা একটু চিন্তা করার দরকার। আমাদের দেশটা কিন্তু চরমভাবে বিভাজিত। আওয়ামী শিবির একটা আছে, তারা এখন সক্রিয় না থাকলেও, পরাস্ত হলেও বা পশ্চাদপসরণ করলেও, তারা কিন্তু সমাজের ভেতরে ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এবং খুব বিপজ্জনকভাবে তারা চেষ্টা করছে। এবং এদের ছেলেপেলেরা যখন ন্যাশনাল আর্মিতে আসবে, আবার পাশাপাশি বিএনপি বা অন্যান্য, কারণ আমাদের এখানে কিন্তু সমাজের প্রত্যেকটি লোক কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি দুর্বল, হ্যাঁ, সমর্থক না হলেও দুর্বল বা সমর্থক বা সদস্য, এরকম একটা অবস্থা আছে। হ্যাঁ, কথায় কথায় তুমি কি করো, বিএনপি করো না আওয়ামী লীগ করো না জামাত করো, এই যে প্রশ্নগুলো, কথাগুলো আসছে। তো এইখানে আপনার এই বিভাজনটা এরকম, এমনকি ছাত্রদের মধ্যে, স্কুল কলেজে পড়া ছাত্রদের মধ্যেও বিভাজন। আপনি যখন এদেরকে ন্যাশনাল আর্মির জন্য প্রশিক্ষণ দেবেন, এদেরকে কিভাবে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে মোটিভেট করবেন, সেটা একটা কঠিন ব্যাপার। আমার মনে হয় একদিকে ন্যাশনাল আর্মির চিন্তাটা যেমন খুব প্রয়োজন, এবং আমি মোটামুটি এই কথা বলতে পারি, যে কথাও সত্য, যে বিপদের মুহূর্তে কিন্তু
মতপার্থক্য থাকলেও আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ যায়। হয়। যেভাবে পাকিস্তান আর্মির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, যেভাবে 1975 সালের পর ঐক্যবদ্ধ হয়েছিল, বা যেভাবে 24-এ আপনার 24-এ ঐক্যবদ্ধ হয়েছিল, এই যারা ঐক্যবদ্ধ হয়েছে তারা যেসব বিএনপির লোক তাও না, তারা যেসব জামাতের লোক তাও না, নানান শ্রেণীর লোক, নানান পেশার, যাদেরকে কল্পনাও করা যায় না। কদিন আগেও হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল, বলেছে। কিন্তু তারাও এসে এর মধ্যে সামিল হয়েছে, একটা সংগ্রামী অংশগ্রহণ করেছে। কাজেই এইটাও পজিটিভলি ভাবতে হলে ন্যাশনাল আর্মি সম্পর্কে এই দিকটাকেও চিন্তার মধ্যে চিন্তা নিতে হবে। করে তারপরে এবং যারা ন্যাশনাল আর্মি গঠনে একে সংগঠিত করার জন্য কাজ করবেন, তারা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক যে বাস্তবতা সেটা বিবেচনায় নিয়ে কিভাবে এর সদস্যদেরকে, ন্যাশনাল আর্মির সদস্যদেরকে মোটিভেট করবেন, তাদের চিন্তাটাকে, যেটাকে বলে একটা ছাঁচে গড়ে তুলবেন, সেইটা যেন তো করা হয়, তাহলেই কিন্তু ন্যাশনাল আর্মি সার্থক হবে, অন্যথায় হবে না। সেই জন্য আমি এই সাবধান বাণীটা উচ্চারণ করে। জি, সর্বশেষ আমরা যে প্রসঙ্গটি আলাপ করতে চাই, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, নির্বাচন প্রসঙ্গে সবাই ঘুরে ফিরে যে কথাটি বলছে যে বর্তমানে যে অবস্থাটি চলছে এটি কোনো অবস্থাতেই মানে দেশের প্রত্যেকটি জায়গাতে একটা অস্থিতিশীলতা রয়েছে এবং একটা স্থিতিশীলতা আনতে হলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে, যেমন গতকালকেও যেটি বলা হয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে, বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বলেছে যে চায়, তবে যেন তেন নয়। এই যে তবে কিন্তু দিয়ে আবার যদি বৃত্ত বন্দি করে ফেলা হয়, মানে শেষ পর্যন্ত সেটি কীরকম হয়? সার্বিকভাবে আমরা যে ঐক্যের কথা বলছি নিরাপত্তার স্বার্থে, সেই ঐক্য এই নির্বাচন সঠিক সময়ে না হলে সেটিও বিঘ্নিত হয় কিনা বা আশঙ্কা থাকে কিনা, সেটি যদি স্পষ্ট করেন। দেখুন, একটা অনির্বাচিত সরকার কতদিন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। এবং অনির্বাচিত সরকারের যে ম্যান্ডেট, নিঃসন্দেহে তার একটা ম্যান্ডেট আছে। তার ম্যান্ডেটটা হচ্ছে গত অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থান থেকে সে তার লেজিটিমেসি পেয়েছে। এখন কথা হচ্ছে সেই লেজিটিমেসিটা কতদিন, কত বছর অব্যাহত থাকবে সেটা কিন্তু আমরা জানি না। বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটছে, এবং এই সরকার ক্ষমতায় আসার পরে এক পরিসংখ্যানে দেখা গেছে 4 শতাধিক ধরনের আন্দোলন হয়েছে, এবং এর মধ্যে অতি সাম্প্রতিককালে এনবিআরের আন্দোলন বা এই জাতীয় যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো তো জাতির মর্মমূলে আঘাত হানার মতো। সুতরাং একটা নির্বাচিত সরকার অবশ্যই দরকার কিছুটা পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য। তবে নির্বাচিত সরকার আসলেই পরিপূর্ণ স্থিতিশীলতা আসবে সেটা মনে করার কোনো কারণ নাই। 1991 সালে আমরা কি দেখেছি, আপনার খালেদা জিয়ার সরকার আসলো, শেখ হাসিনা বললেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তারপর বললেন যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না। তারপরে যখন ভ্যাট চালু করা হলো, তার বিরুদ্ধে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিরাট আন্দোলন, বিরাট ইয়ে ছিল। তা সত্ত্বেও সেই ভ্যাট বাস্তবায়ন করা গেছে এবং দেশের রাজস্ব ব্যবস্থাকে তুলনামূলকভাবে একটু যেটাকে বলে সহনশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছে। তো এইটা যদি আমাদের রাজনৈতিক কালচার হয়, তাহলে নির্বাচিত সরকারও কিন্তু যে খুব সুখে শান্তিতে থাকবে সেটা মনে করার কারণ নাই। আর অন্যদিকে একটা বিপর্যয় কিন্তু ঘটে গেছে, আমাদের পুলিশ বাহিনী যেভাবে তার মনোবল হারিয়েছে, সেখানে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কতটা তৎপরতার সঙ্গে ভূমিকা পালন করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন। আমি আশা করব তারা পারবে, কিন্তু মানে আবার অন্যদিকে নিরাশারও যথেষ্ট কারণ আছে। তো সেই জন্য বলি, নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত, নির্বাচন হতেই হবে, নির্বাচন ছাড়া কিন্তু বৃহত্তর কোনো সমাধান নাই। আর এর আগে ছোটোখাটো যেসব প্রশ্নে মতপার্থক্য আছে সেগুলো যদি একটা সমঝোতায় আসা যায়, সেটা জাতির জন্য মঙ্গলজনক হবে। আমি আশা করব এখনও যে কিছু কিছু বিষয়ে যে একটু অনড় অবস্থান আছে, সেইখান থেকে তারা সরে এসে তারা একটা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একটা জায়গায় তারা আসবেন এবং একটা সমঝোতায় আসবেন, দেশের জন্য কল্যাণকর একটা অবস্থা তারা সৃষ্টি করবেন। আমি আশা করি যে সমস্ত রাজনৈতিক দল এখন মাঠে আছে এরা সবাই দেশপ্রেমিক, এদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন করি না, করব না,
এবং তারা তাদের দেশপ্রেমে সর্বোত্তম দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করবেন আগামী দিনে তাদের রাজনীতি চর্চা দিয়ে, এটাই আশা করি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।